আসসালামু আলাইকুম সবাইকে। পেন্টালজির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আহ, আজকে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের পরিমাপে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা একটু দেখার চেষ্টা করব। আমি আছি তোমাদের সাথে মাহমুদুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা দেখো, আমাদের নতুন কারিকুলামের চ্যাপ্টার যেটা আছে পরিমাপের ত্রিকোণমিতি, এটা তোমার বইয়ের সিরিয়াল হিসাবে 3rd চ্যাপ্টার। অ্যান্ড এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ ত্রিকোণমিতি তোমার 9-10-এ যেমন কাজে লাগবে ঠিক তেমন তোমার ইন্টারেও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখনই যদি তুমি ত্রিকোণমিতির বেস যদি ভালো করে গাঁথতে পারো, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার ইন্টারেও অনেকটা সুবিধা হবে। কারণ 9-10-এর ত্রিকোণমিতিতে যা যা আছে ইন্টারে সব রিপিট আছে। তো আচ্ছা চলো আমরা দেখি, একটু শুরু করা যাক। আচ্ছা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি শব্দটার মানে কি। দেখো সোজা বাংলায় দেখো, মানে হইল গিয়ে 3, ঠিক আছে? মানে 3, কোণ মানে তো কোণ, আর মিতি মানে হইল পরিমাপ। তাহলে আমরা যদি সহজ বাংলা ভাষায় ধরি যে ত্রিকোণমিতির মানে হলো ত্রিকোণের পরিমাপ, ত্রিকোণের পরিমাপ অর্থাৎ 3 কোণের পরিমাপ। এই ত্রিকোণমিতি শব্দটা হলো তোমার গ্রিক শব্দ। এটার ইংরেজি হলো ট্রাইগোনোমেট্রন। সেখানে তোমার ট্রাই অর্থ 3, তোমার গণ অর্থ হলো গিয়ে ধার, আর ধার মানে যেটা আমরা বাংলা ভাষায় বলি, মানে আমাদের সহজ ভাষায় বলি কোণ, আর মেট্রন অর্থ হলো পরিমাপ, অর্থাৎ 3 কোণের পরিমাপ। ঠিক আছে? এখন এই ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ার জন্যে আমাদের একটু দেখো যে কয়টা তোমার সিম্বল বা চিহ্ন আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, 1 নম্বরে দেখো, এই সিম্বলটার নাম আলফা, এই সিম্বলটার নাম আলফা, ঠিক আছে? এই সিম্বলটার নাম বিটা, বিটা। এই সিম্বলটার নাম গামা, এই সিম্বলটার নাম ডেল্টা, ডেল্টা। আরেকটা আছে এই সিম্বলটা হলো থেটা, থেটা হলো আমরা সূক্ষ্ম কোণ হিসাবে ধরি। থেটা কি? সূক্ষ্ম কোণ। এই থেটা দ্বারা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সিম্বলগুলো তোমায় ইন্টারে উঠলে তখন দেখবা যে এইগুলো অনেক ব্যবহার করা লাগে ত্রিকোণমিতিতে। তো এখন তোমার এগুলোর তোমাদের জন্য খুব একটা কাজ নাই, ঠিক আছে? এখন ত্রিকোণমিতি যেটা আসছে, ত্রিকোণমিতি আসছে ভর করে মেইনলি আমাদের পিথাগোরাসের উপপাদ্য। আমরা কি জানি, আমাদের পিথাগোরাস সাহেব একটা সূত্র দিয়েছিলেন না, পিথাগোরাসের উপপাদ্য। সেটা আমরা কি জানতাম, যে কোনো একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, ধরো কোনো একটা সমকোণী ত্রিভুজ, ধরো এ বি সি। তাহলে কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি এবিসি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য মতো আমরা কি জানতাম, যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, অতিভুজ এখানে এসি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাস সাহেব কিন্তু আমাদের এই উপপাদ্যটা দিছিল যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার প্লাস আমরা সহজ বাংলা ভাষায় যে অতিভুজের বর্গ তার লম্বের বর্গ এবং ভূমির বর্গের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে? আচ্ছা, তো এখন ত্রিকোণমিতি আমরা হিসাব করতে হয় সবসময় তোমার সমকোণী ত্রিভুজ হিসাবে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ হিসাবে। আচ্ছা দেখো, এখন সমকোণী ত্রিভুজ ধরো আমরা একটা দিয়ে ধরলাম সমকোণী ত্রিভুজ এবিসি। এখানে ধরলাম আমরা কোণ সি হলো থেটা বা সূক্ষ্ম কোণ, ঠিক আছে? এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার জন্যে আমাদের সমকোণী ত্রিভুজের 3 বাহুর নাম জানতে হবে। 3 বাহু 3টা আলাদা নাম আছে, ঠিক আছে? দেখো, সূক্ষ্ম কোণের সাথে সংলগ্ন যে বাহু সেটার নাম হলো ভূমি, সেটার নাম কি? ভূমি, অর্থাৎ সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু। কার সন্নিহিত বাহু? সূক্ষ্ম কোণের সাথে সন্নিহিত বাহু, সেটাকে আমরা বলি ভূমি। আবার দেখো, সূক্ষ্ম কোণের যে বিপরীত বাহু সেটাকে বলি আমরা লম্ব,
সেটাকে আমরা বলি কি লম্ব। এবং সমকোণের যে বিপরীত বাহু তাকে আমরা বলি কি অতিভুজ, তাকে আমরা বলি অতিভুজ। ঠিক আছে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। দেখো, সূক্ষ্মকোণের সমকোণী ত্রিভুজে কোনো একটা যদি সূক্ষ্মকোণ ধরো, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, সূক্ষ্মকোণের সাথে সংশ্লিষ্ট বাহু বা সন্নিহিত বাহু যেটাই বলো সেটা হলো ভূমি। আর যেহেতু দুটা চলে গেল, একটা লম্বা একটা ভূমি, তাহলে আরেকটা থাকে, ওটা কি অতিভুজ। ঠিক আছে, তো ধরো আমরা তো কোণ সিতে সূক্ষ্মকোণ ধরে ধরলাম, তো ধরো আমরা যদি কোণ এ কে সূক্ষ্মকোণ ধরে ধরি, আমরা একটু হিসাব করার চেষ্টা করি যে কোণ এ যদি সূক্ষ্মকোণ হয় এ বি সি, এখানে কি যখন সি সূক্ষ্মকোণ, কোণ সি সূক্ষ্মকোণ, ঠিক আছে, এখানে আমরা ধরি যখন কোণ এ সূক্ষ্মকোণ, তাহলে দেখি আমার সাথে সাথে তোমরা করার চেষ্টা করো, দেখি পারো নাকি। যে কোণ এ আমরা সূক্ষ্মকোণ ধরলাম, ঠিক আছে, আমরা কি বলছিলাম যে সূক্ষ্মকোণ সংশ্লিষ্ট বাহু হবে ভূমি, তাইলে এখানে ভূমি কি এ বি। ঠিক আছে, আবার বলছিলাম কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হইল লম্ব, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি এখানে বিসি, বিসি হইল এখানে লম্ব। যেহেতু দুটো বাহুর পরিচয় শেষ, সমকোণী ত্রিভুজে আছেই তিনটা বাহু, তাহলে আরেকটা অটোমেটিক অতিভুজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে আমরা সমকোণী ত্রিভুজে কীভাবে বুঝবো কোনটা ভূমি কোনটা লম্ব। কারণ অনেকে মনে করে যে বেশিরভাগ সময় দেখবা যে আমাদের সূক্ষ্মকোণ দেওয়া থাকে নিচে, তো এই কারণে অনেকে দেখা যায় যে জিনিসটা খেয়াল করে না, যে সবসময় মনে করে নিচের বাহুটাই ভূমি, বাট এটা কিন্তু ভূমি না, সূক্ষ্মকোণের সাথে সংশ্লিষ্ট যে বাহু সেটাই হলো ভূমি, এটা মনে রাখবা। অনেকে মনে করে যে এটা স্ট্রেট লাইন ভূমির মতো সোজা বরাবর, তাহলে এটা অবশ্যই ভূমি, কিন্তু এটা ভূমি না। ভূমির সঙ্গে হলো সূক্ষ্মকোণের সাথে সন্নিহিত বাহু। ঠিক আছে, আচ্ছা, আমরা বুঝতে পারলাম তাহলে আশা করি। আচ্ছা দেখো, আমরা একটু ত্রিকোণমিতিক অনুপাতগুলোর দিকে আমরা একটু খেয়াল করি। দেখো আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের ভিতর কিছু টার্ম আছে, যেমন তোমার ধরো সাইন থিটা, আবার অনেকটা আরেকটা আছে কস থিটা, আরেকটা আছে ট্যান থিটা। এখন এই যে আমি যে এতক্ষণ বললাম যে লম্ব ভূমি অতিভুজ, এগুলো বোঝানোর কারণ কি? কারণ দেখো এগুলা দ্বারাই এই অনুপাতগুলো প্রকাশ করা হয়েছে। এই অনুপাতগুলোর মান ওই যে তোমার লম্ব ভূমি অতিভুজ দ্বারা হিসাব করা হয়। দেখো সাইন থিটার মানে হইল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন থিটা অর্থ লম্ব বাই অতিভুজ, কস থিটা অর্থ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার ট্যান থিটা অর্থ কি? ট্যান থিটা অর্থ হইল তোমার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, আরও তিনটে টার্ম আছে, কোসেক থিটা, কোসেক থিটা, সেক থিটা, সেক থিটা, কট থিটা। তুমি সবসময় এই তিনটে টার্ম মুখস্থ রাখবা। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। বাকি তিনটা তোমার মনে রাখার দরকার নেই, খালি এইটুকু মনে রাখবা সাইন থিটার উল্টা কোসেক থিটা, কস থিটার উল্টা সেক থিটা, ট্যান থিটার উল্টা কট থিটা। ঠিক আছে, তাহলে দেখো কোসেক থিটা কী বলছিলাম, সাইন থিটার উল্টা, তাহলে উল্টাইলে কী হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, কস থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। আবার সেক থিটা কী বলছিলাম, কস থিটার উল্টা, তাইলে কী হবে? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আবার কট থিটা কী বলছিলাম, ট্যান থিটার উল্টা, তাহলে কট থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে আমরা সবসময় তিনটে টার্ম মুখস্থ রাখবো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। ঠিক আছে, এইটুকুই আমরা মনে রাখবো। আবার আমরা একটু দেখি আরও দুটা সূত্র আছে। দেখো একটা জিনিস খেয়াল করো, ট্যান থিটা অর্থ কি? আমরা কি জানি? লম্ব বাই ভূমি না? ঠিক আছে না, ট্যান থিটা অর্থ কি? লম্ব বাই ভূমি। দেখো আমি একটু লব আর হরকে আমি অতিভুজ দিয়ে ভাগ দিই, দেখো তাহলে উপরে কী হবে? লম্ব বাই অতিভুজ,
আর নিচেও যদি আমি ভাগ দিই তাহলে কী হবে, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে কী হয় দেখো, লম্ব বাই অতিভুজ মানে কি আমরা জানি সাইন থিটা। আবার দেখো ভূমি বাই অতিভুজ মানে কি আমরা কি জানি, কস থিটা। কী আসলো, কস থিটা। তাহলে কী আসলো, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এটা আর একটা সূত্র, এটা মনে রাখবা। টেন থিটা ইকুয়াল টু যেমন লম্ব বাই ভূমি, আবার টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটাও। তাহলে সেম অনুপাতে দেখো কট থিটা কি টেন থিটার উল্টা, তাহলে কী আসবে, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, দেখো তাহলে তুমি এই জায়গা থেকে শুধুমাত্র তুমি চারটা জিনিস খেয়াল রাখবা, যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আবার টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। অ্যান্ড বাকিগুলা শুধুমাত্র তুমি উল্টায় দিবা, যেমন কোসেক থিটা সাইন থিটার উল্টা, সেক থিটা কস থিটার উল্টা, কট থিটা টেন থিটার উল্টা, শেষ। তাইলে তোমার দেখবা যে মুখস্থ করতে সুবিধা হবে। অনেক সময় দেখবে তুমি যদি সবটা মুখস্থ করতে যাও, দেখবে অনেক সময় পরীক্ষার হলে তাড়াহুড়া করতে তোমার প্যাচ লাগতে পারে। তো এই কারণে কোনো দরকার নাই, তুমি শুধুমাত্র 3টা টার্ম মনে রাখবা, অ্যান্ড বাকিগুলা এখানে দেখবা, খেয়াল রাখবা যে কোনটা রুলটা কোনটা, শুধুমাত্র এইটুকু মনে রাখবা। আর স্পেশালি এটা একটু মনে রেখো যে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ওকে, আচ্ছা দেখো আমরা আরেকটু কিছু দেখি যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান কিছু আছে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রুফ করা যায়। তোমরা যদি প্রুফগুলো দেখতে যদি আগ্রহ থাকো, শিখতে যদি আগ্রহ থাকো, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমরা ইনশাল্লাহ আলাদাভাবে এগুলার প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ প্রমাণগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তুমি দেখে রাখতে পারলে, শিখে রাখতে পারলে তোমার জন্য ভালো। শেখার তো কোনো লস নাই, ক্ষতি নেই। তো দেখতে পারলে ভালো। আর তোমার যদি মনে হয় যে না তুমি প্রমাণ করবা না, আচ্ছা করো না, বাট শিখে রাখা ভালো যে কীভাবে কোনটা কী আসলো। তাহলে তোমরা কমেন্ট করো, তোমাদের যদি আগ্রহ থাকে, তাহলে আমরা ওটা নিয়ে একটা আলাদা ভিডিও করব। আচ্ছা দেখো, এই ত্রিকোণমিতিক অনুপাতের কিছু মান আছে, এগুলো কিছু নির্দিষ্ট মান আছে, কারণ এগুলো তোমার ম্যাথ করতে গেলে লাগবে। এই জন্যে আমরা এই চারটা আমরা 5 স্টার দিই, কারণ এটা তোমার মুখস্থ রাখতেই হবে। তুমি এখানে প্রমাণ দেখো না দেখো, বুঝো না বুঝো, ভালো লাগুক না লাগুক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই মানগুলো তোমার মুখস্থ থাকা চাই। দেখো মানগুলো হলো 5টা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করি। দেখো সাইনের মানগুলো মনে রাখো। সাইন 0-এর মান 0, 30 হাফ, 45-এর মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, অ্যান্ড 90 ডিগ্রি 1। ঠিক আছে, অ্যান্ড জাস্ট খালি সাইনের মানগুলার উল্টা কজের মান, এইটুকু মনে রাখবা। সাইনের মান এরকম সিকোয়েন্সে যেরকম, ঠিক সিকোয়েন্সে উল্টা হইল গিয়ে কজের মান, শুধুমাত্র 45 ডিগ্রি বাদে। সাইন কস 45 দুটার মানই 1/√2, বাকিগুলো সব সিকোয়েন্সে উল্টা। দেখো সাইন 0 0 ছিল, দেখো কস 0 1, বলছি উল্টা, পুরো রিভার্সে আসতেছে। আবার দেখো সাইন 30 হাফ ছিল, কস 30 √3/2, বলছিলাম কি সাইন 45 আর কস 45-এর মান সেম, এটা একটু ব্যতিক্রম, দুটোই 1/√2। আবার দেখো সাইন 60 √3/2, কস 60 হাফ, রিভার্স উল্টা। দেখো সাইন 91, কস 90 0। ঠিক আছে, তাহলে তোমরা একটু খেয়াল রাখবা, সাইনের মান 5টা মুখস্থ রাখবা, আর কজের মানটা তোমরা জাস্ট খালি সাইনের রিভার্সে উল্টাই দিবা, শুধুমাত্র 45-এর মান সেম থাকবে। আর তোমার দেখো টেনেরটা তোমার একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কারণ দেখো টেন 0 মান 0, 10 30 1/√3, 10 45 1, 10 60 ডিগ্রি √3, 10 90 অসংখ্যায়িত। তুমি যদি চাও দেখো টেনের মানও তোমার মুখস্থ রাখাও নাও লাগতে পারে। দেখো আমরা কি জানি, টেন থিটা ইকুয়াল টু কি, একটু আগে একটু প্রমাণ করে আসলাম যে সাইন থিটা বাই কস থিটা। দেখো তাহলে ধরো আমি দেখাই যদি তোমাকে, যে 10 30 ডিগ্রির মান কি, আমরা কি জানি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তার মানে কি সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি না? ঠিক আছে না?
তাহলে দেখো সাইন 30 ডিগ্রির মান কি আমরা জানি হাফ, কস 30 ডিগ্রির মান কি জানি আমরা √3/2, ঠিক আছে না? তাহলে যদি এখানে হাফ থাকে, আমি যদি নিচের ভগ্নাংশ উল্টায় দিই তাহলে তো কী হবে, উল্টায় যাবে, গুণাকারে আসলে উল্টায় যাবে ভগ্নাংশ, তাহলে কী হবে হাফ 2/√3, কাটাকাটি করো, দেখো tan 30 মান কি আসে 1/√3, দেখো tan 30 মান 1/√3, ঠিক আছে? কাজেই তুমি চাইলে ট্যানের মানও মুখস্থ রাখতে নাও পারো, কোনো সমস্যা নেই। তুমি জানো tan θ = sin θ/cos θ, তুমি সাইন থিটার মানগুলো জানো, cos θর মানগুলো জানো, তাইলে শুধু শুধু তোমার tan θর মান মুখস্থ করার দরকার নেই, তুমি সুন্দর করে বের করতে পারবা। বাট তারপরেও এগুলা একটু প্রথমের দিকে তোমার একটু দেখবা একটু ঝামেলা হবে, কারণ এমসিকিউতে তোমার সময় কম থাকে, তো ওখানে দ্রুত বের করতে হয়, এই জন্য প্রথমে চেষ্টা করবা এগুলো একটু মানে এই তিনটা সাইন কস ট্যান এই তিনটার মান মুখস্থ করে রাখার, তাহলে তোমার এমসিকিউতে একটু সময় বাঁচবে। আর যদি একান্ত মনে নাই রাখতে পারো, মুখস্থ নাই রাখতে পারো, তাহলে শুধুমাত্র সাইনের মান মুখস্থ রাখবা, কজেরটা তো তোমাকে বললাম যে 45-এরটা সেম, আর বাকিগুলা একদম রিভার্সে একদম সিকোয়েন্সে লিখে দিবা, শেষ। আর ট্যানের মান তো ধরো তোমরা যদি ভুলে যাও, ওই যে সূত্র আছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে তোমার এটা তো কোনো সমস্যা থাকলো না। তুমি শুধুমাত্র জাস্ট এখানে তিনটা যদি মনে নাও রাখো, শুধুমাত্র সাইন থিটার মান মনে রাখলেও তোমার বাকি অটো তিনটা হয়ে যাবে, ঠিক আছে? আর দেখো ওই যে তখন আমরা অনুপাতগুলো দেখার সময় বলছিলাম যে কট থিটার উল্টা ট্যান থিটা, ট্যান থিটার উল্টা কট থিটা, তারপর কস থিটার উল্টা সেক থিটা, সাইন থিটার উল্টা কোসেক থিটা, দেখো সেম। ট্যান 0-র মান যেহেতু 0, তাহলে কট যেহেতু ট্যানের উল্টা, তাহলে কী আসবে 0/0, কোনো কিছু ডিভাইডেড বাই 0, দেখো কোনো কিছু, ঠিক আছে, কোনো কিছু সামথিং ডিভাইডেড বাই 0 মানেই হলো অসংজ্ঞায়িত। উপরে যাই থাকুক 0, 1, 2, 1000, 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, যাই থাকুক, কোনো কিছু সামথিং ডিভাইডেড বাই 0 মানেই হলো অসংজ্ঞায়িত, ঠিক আছে? এই জন্যই দেখো tan 0 যেহেতু 0, তাহলে ট্যানের উল্টা কি 0/0, ওই কারণে দেখো অসংজ্ঞায়িত। আবার দেখো tan 30-র মান 1/√3, cot 30-র মান উল্টাও দাও √3, tan 45-এর মান 1 যে উল্টাইলে 1ই হয়, আবার tan 60-র মান √3, উল্টাই দাও 1/√3। আবার দেখো tan 90-র মান অসংজ্ঞায়িত, আমি অসংজ্ঞায়িত মানে কি বলছিলাম যে সামথিং ডিভাইডেড বাই 0 মানে অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত মানে কি সামথিং ডিভাইডেড বাই 0, তাহলে এটার উল্টা কী হবে 0 ডিভাইডেড বাই সামথিং, এখন 0 ডিভাইডেড বাই সামথিং হলেই তোমার 0, দেখো 0, ঠিক আছে? এরকমভাবেও সেক কোসেক শেষ, এই তিনটা তোমার মুখস্থ না রাখলেও চলবে, ঠিক আছে? মুখস্থ না রাখলেও চলবে, তুমি শুধুমাত্র সাইন কস ট্যান মুখস্থ রাখবা, আর শুধু মনে রাখবা সাইনের উল্টা কোসেক, কজের উল্টা সেক, ট্যানের উল্টা কট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তোমাদের যদি আমার পড়া বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা, তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাদের বলবা, ইনশাল্লাহ আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো তোমাদের বইয়ে এরপর দেখবা একটা টপিক আছে যে গাছের উচ্চতা, গাছের উচ্চতা, গাছের উচ্চতা নির্ণয়। গাছের উচ্চতা নির্ণয় বিষয়টা অনেকটা ওই সমকোণী ত্রিভুজের মতোই, ঠিক আছে? দেখো আমরা একটা গাছ আঁকি, হ্যাঁ, ধরো এটা একটা গাছ, ধরে নাও, ধরতে পারলে তো পৃথিবী সব কিছুই ধরা যায়, এটা তোমরা একটু ধরে নাও যে দাদা এটা একটা গাছ, এই গাছে যখন হেলানোভাবে সূর্যের আলো পড়বে তখন অবশ্যই একটা ছায়া সৃষ্টি হবে, অবশ্যই একটা কোণে ছায়া সৃষ্টি হবে, তাহলে ছায়াটা ভূমি বরাবরই থাকবে অবশ্যই, ঠিক আছে? ধরো এইটা গাছের ছায়া, ধরো এটা গাছ, ঠিক আছে, যদিও গাছের গও হয় নাই, ধরো গাছ, ধরতে আমাদের সমস্যা নেই। তাহলে আমরা যদি এই দুই বিন্দু সংযোগ করি আমরা পাচ্ছি অতিভুজ। দেখো সূর্যের আলো যখন হেলানোভাবে আলো দেয়, একটা নির্দিষ্ট কোণে হেলানো অবস্থায় আলো দেয়, তাহলে
আমরা সেই হেলানো কোণটা যদি আমরা ধরি থেটা, সূক্ষ্মকোণ। যেহেতু গাছের উচ্চতা লম্বা, ধরো আমরা এই গাছটা ধরলাম এবিসি একটা গাছ, ঠিক আছে, এবিসি একটা গাছ, তাহলে এই গাছের উচ্চতা অবশ্যই এবি, উচ্চতা বা লম্ব, উচ্চতা বা লম্ব, ঠিক আছে, এবি। আবার গাছের দেখো বিসি হলো কি, গাছের দৈর্ঘ্য আমরা ধরতে পারি, গাছের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা বলতে পারি কি ভূমি। আমরা যদি নর্মাল হিসাব করি এটা ভূমি, যেহেতু আমরা গাছ হিসাব করতেছি তাহলে গাছের একটা কী আছে, উচ্চতা আছে, গাছের একটা দৈর্ঘ্য আছে। আর এটা তো অতিভুজ, অতিভুজই থাকবে, এটার তো সমস্যা নেই, এটা তো আমরা একটা কাল্পনিক রেখা টানা হয়েছে, যেই কারণে আমরা অতিভুজ বের করছি আমাদের সূত্রের সুবিধার্থে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা গাছের উচ্চতা বের করবো কীভাবে। দেখো উচ্চতা মানে কি লম্ব, গাছের দৈর্ঘ্য মানে কি ভূমি। আমরা একটু আগে পড়ছিলাম কি লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা। দেখো আমরা কি জানতাম, একটু আগে আমরা পড়ে আসলাম ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমাদের গাছের ক্ষেত্রে লম্ব হইল উচ্চতা, গাছের উচ্চতা, আর গাছের ক্ষেত্রে ভূমি হইল আমার দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্য, ঠিক আছে, গাছের দৈর্ঘ্য, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমরা অবশ্যই যদি লিখতে পারি যে আমরা যদি গাছের উচ্চতা এই পাশে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি যে গাছের উচ্চতা, গাছের উচ্চতা ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু গাছের দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্য, ট্যান থিটা ইন্টু গাছের দৈর্ঘ্য। তাহলে ধরো যদি কোনো সময় যদি পরীক্ষায় আসে বা কোনো প্রশ্ন আসে যে দেখো যে কোনো একটা গাছের দৈর্ঘ্য দেওয়া আছে, গাছের উপর হেলানো আলো পড়তেছে, কোনো একটা কোণ দেওয়া আছে, বললো যে গাছের উচ্চতা কত, তো তোমরা সুন্দর লিখতে পারবা গাছের উচ্চতাই করলো ট্যান থিটা ইন্টু গাছের দৈর্ঘ্য, থিটার মান দেওয়া থাকবে, গাছের দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে, তুমি উচ্চতা বের করতে পারবা, ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। আচ্ছা চলো আমরা একটু তোমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের একটু অনুশীলনীর অনুশীলনীর সমাধান দেখার চেষ্টা করি। আমরা কয়টা সমাধান দেখব এবং কয়টা তোমাদের হোমওয়ার্ক দেবো, প্র্যাকটিস দেবো, যেন তোমরা করতে পারো, এগুলো বুঝে বুঝে তোমরা করবা এবং সবগুলো ম্যাথই করবা। আচ্ছা তোমাদের এই চ্যাপ্টারের আরও দুইটা টপিক বাদ থাকলো, যে তোমার উন্নতিকোণ অবনতিকোণ, ঠিক আছে, এই টপিকটা আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে দিব। তোমাদের এই চ্যাপ্টারটা আমরা দুই ভাগে ভাগ করছি যেন তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো প্রথম চ্যাপ্টারটা আমরা তোমার ত্রিকোণমিতিক অনুপাতের যে সূচনা সেটা রাখলাম, যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো রাখলাম, এই রিলেটেড ম্যাথগুলো আমরা রাখলাম। আর পরের পার্টে আমরা ইনশাল্লাহ তোমার উন্নতিকোণ অবনতিকোণটা বুঝাই দিব, ওইটা রিলেটেড ম্যাথ কীভাবে আমরা সলভ করবো সেটা দেখাই দিব। তাহলে তোমার মনে করো ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা যদি আমাদের এই দুটো ভিডিও দেখো তাহলে ইনশাল্লাহ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা যতটুকু পড়লাম আজকে ততটুকুর আলোকে তোমাদের অনুশীলনী কয়েকটা ম্যাথ করার চেষ্টা করি। তোমাদের বইয়ের অনুশীলনী 2 নম্বর ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। 2 নম্বর ম্যাথটা আমি দেখাই, তুমি অটোমেটিক 1 নম্বর ম্যাথটা তুমি নিজে নিজে করতে পারবা, ঠিক আছে। দেখো তোমার 2 নম্বর ম্যাথে তোমার প্রশ্নে বলা কি আছে, 12 cot থিটা ইকুয়াল টু 7 হলে cos থিটা এবং cosec থিটার মান নির্ণয় করো। cos থিটা ও cosec থিটার মান নির্ণয় করো, cosec থিটার মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো দেওয়া আছে কি 12 cot থিটা ইকুয়াল টু 7, আমরা 12টা উপর পাশে নিয়ে যাই তাহলে কী হবে, ভাগ হবে, বা cot থিটা ইকুয়াল টু 7/12, ঠিক আছে না। দেখো আমরা কি বলছিলাম, ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবসময় সমকোণী ত্রিভুজের আলোকে হবে, ঠিক আছে।
এটা যদি কোণ হয় ধরো তো এটার থিটা, যে কোনো একটা থিটা ধরলে হলো, তোমার সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দেখো আমরা কি জানি কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব। তার মানে ধরো আমরা এবিসি ত্রিভুজ, ঠিক আছে, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এখানে ভূমি কি বিসি, লম্ব কি এবি, অতিভুজ কি এসি। তাহলে কি জানি কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, তার মানে কি ভূমির মান 7, লম্বের মান 12। তাহলে আমরা কি দিতে পারি, দেখো তাহলে আমরা কি লিখতে পারি, ভূমি বাই লম্ব, তাহলে লম্বের মান কত 12, ভূমির মান কত 7, ঠিক আছে না? তাহলে আমরা কি অতিভুজের মান বের করতে পারি না? ওই যে পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা যদি অতিভুজ স্কোয়ার দিই, তাহলে ধরো এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কত আসে 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে কি আসে 144 প্লাস হলো 49, কী হবে তোমার, কী হবে 169। তাহলে সুতরাং অতিভুজের মান আসবে কত 13। দেখো এই যে অতিভুজ আমরা পাইলাম 13। এই জন্য তোমার তখন ওই টার্মগুলো শেখানো, যেন তুমি অঙ্ক ধরতে পারো না, কারণ তোমার ম্যাথগুলো এরকম স্টাইলে দেওয়া থাকবে, কাজে তুমি যদি ওই সূত্রগুলো ভুলে যাও তুমি কিন্তু ম্যাথ করতে পারবে না। তাহলে দেখো, তাহলে কি বলছে, আমরা লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, তাহলে আমরা এখন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। দেখো কস থিটার মানে কি, আমরা কি জানি কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত 7, অতিভুজ কত 13, 7/13, ঠিক আছে। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ 7/13, 7/13, ওকে আচ্ছা। আবার আমরা কি জানি কোসেক থিটা ইকুয়াল টু কি, কোসেক থিটা ইকুয়াল টু কি, আমরা কি জানতাম কোসেক থিটা কি, সাইন থিটার উল্টা। সাইন থিটা মানে কি ছিল, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটার মানে অবশ্যই অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব মানে কি 13/12। দেখো আমরা একটু লিখি, যে আমরা একটু লেখার চেষ্টা করি, কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 13 আর লম্ব কত 12, ঠিক আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকমভাবেই ঠিক হুবহু 1 নম্বর ম্যাথটা, তোমরা 1 নম্বর ম্যাথটা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা, ঠিক আছে।